পারবে? সন্ধ্যা ডান দিকে মাথা কাত করে হ্যাঁ বুঝায়। আকাশ অরুণের সামনে বরাবর একটা চেয়ার টেনে নিয়ে বসে বা পায়ের উড়ুর উপর ফার্স্ট এড বক্স রেখে অরুণের ক্ষতস্থানগুলো তুলোর সাহায্যে মুছে দিতে থাকে। সন্ধ্যা অবাক হয়ে তাকিয়ে রইল। লোকটা তার বন্ধুকে কিভাবে মারলো, আবার সে নিজেই তাকে ব্যান্ডেজ করে দিচ্ছে। সন্ধ্যা একা একা যেটুকু পারলো সেটুকুই ব্যান্ডেজ করে নিল। তার পা কাছের কোণা দিয়ে পায়ের সাইড দিকে কেটে গভীর ক্ষত হয়েছে। দরজায় করাঘাতে সন্ধ্যা ঘাড় ঘোরায়। আকাশের হাত থেমে যায়। আনিকা হাঁপানো কণ্ঠে বলে, আকাশ, দরজা খোল। সন্ধ্যা বেড থেকে নামতে নেওয়ার আগেই আকাশ আওয়াজ করে ঠান্ডা গলায় বলে, আনিকা তোরা যা, আমার আরুণের সাথে কথা আছে। আকাশের শান্ত গলায় আনিকা শান্ত হলো। রাব্বির দিকে তাকালে দেখলো রাব্বি জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। আনিকা রাব্বির হাত ধরে বলে, চলো। রাব্বি অবাক হয়ে বলে, যাবে মানে? আকাশ অরুণকে মারছে বললে যে? আনিকা দীর্ঘশ্বাস ফেলে বলে, হুট করে রেগে যায়ও, একটু পরই ঠান্ডা হয়ে যায়। এখনও নিজেই অরুণের ব্যান্ডেজ করছে হয়তো। ও এরকমই, তুমি এসো। রাব্বি আর কিছু বলল না। আনিকার সাথে জায়গাটি প্রস্থান করে। আকাশ নীরবে অরুণের মুখ পরিষ্কার করে দিয়ে সে যেখানে যেখানে কেটেছে সেখানে বেশ কয়েকটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ডান হাত মাথায় দিয়ে অরুণের মাথা ঝাঁকিয়ে বলে, মাথা ব্যথা আছে? অরুণ ছোট করে। হুম দুবড়ে খেয়েছিস? অরুণ ক্ষীণ কণ্ঠে উত্তর। হুম আকাশ ফার্স্ট এড বক্স উল্টে পাল্টে টাফনিল খুঁজে না পেয়ে বিরক্তি কণ্ঠে বলে, বালের বক্স রেখে কি লাভ, কাজের সময় কিছুই পাওয়া যায় না। বলেই হাতের ফার্স্ট এড বক্স ছুঁড়ে ফেলতে গিয়েও বক্সের এক কোণে একটা টাফনিল দেখে আকাশ হাতে নেয় ওষুধটি। এরপর চেয়ার থেকে উঠে গিয়ে টি টেবিল থেকে এক গ্লাস পানি এনে অরুণের সামনে ধরে বলে। খেয়ে নে। অরুণের দুর্বল শরীরটা একটু নড়ে উঠে চোখ জোড়া খুলে আকাশের দিকে তাকিয়ে দেখলো আকাশ তার দিকে চেয়ে আছে। অরুণ আকাশের হাত থেকে ওষুধ আর পানি নিয়ে ওষুধ খেয়ে নেয়। আকাশ অরুণের থেকে গ্লাস নিয়ে টেবিলের উপর রেখে আসে। এরপর আবারও অরুণের সামনে চেয়ারে বসে। অরুণ চেয়ারে দু হাত ছেড়ে দিয়ে চোখ বুজে রেখেছে। আকাশ চেয়ারে হেলান দেয়। বাঁ পায়ের উপর ডান পা রেখে ডান হাত ভাঁজ করে কপালে দু আঙ্গুল ঘষে। বাম পা নাড়ায় দৃষ্টি অরুণের দিকে বেশ কিছুক্ষণ চুপ থেকে বলে, কবে থেকে চিনিস অনামিকাকে? অরুণ যেমন ছিল সেভাবে উত্তর করে, 1 বছর। অনামিকার বোন, জানতিস না? জানতাম না, কিছুক্ষণ আগে জেনেছি। অনামিকার ফিলিংস নিয়ে এত বাজেভাবে খেললি কেন? অরুণ চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে মলিন গলায় বলে, ওর ফিলিংস নিয়ে খেলিনি আমি, ওকে অনেক রিকোয়েস্ট করেছিলাম, ও থাকেনি আমার কাছে। আকাশ শক্ত কণ্ঠে বলে, মেয়েদের মাঝে ডুবে থাকিস, এরকম ক্যারেক্টারলেস ছেলেদের কাছে কোনো ভদ্র মেয়ে থাকে না। অরুণের মুখ মলিন হলো। আকাশ রাগান্বিত স্বরে বলে, ও নোটস পিকগুলো ডিলিট করবি এক্ষুনি। অরুণ ঢোক গিলে থেমে থেমে বলে, পারবো না, সরি। কথাটা শুনতেই আকাশ অরুণের চেয়ারে হাত তুলে ডান পা রাখে। এরপর চিবিয়ে চিবিয়ে বলে, অরুণ আমি ঠান্ডা আছি, প্লিজ। আর রাগাস না, চুপচাপ অনামিকার সব পিক ডিলিট করবি এক্ষুনি। অরুণ দুর্বল কণ্ঠে বলে, ওর পিক ডিলিট করলেও বিয়ে করে নিবে, ওকে অন্য কেউ ছুঁয়ে দিবে। আমি এটা মানতে পারি না ইয়ার। আকাশ শান্ত চোখে তাকালো। অরুণের কথায় সে হাসফাস করলো। সন্ধ্যার প্রতি সেম ফিলিংসটা সে তার মাঝে লক্ষ্য করেছে। ব্যাপারটা মারাত্মক। বিরক্ত হলো আকাশ। মৃদু স্বরে বলে, এরকমটা তোর কেন মনে হয়? অরুণ হেসে বলে, কেন যেন ওকে বউ বউ লাগতো। অন্যদের সাথে স্বভাবগত টাইম পাস করতাম, কিন্তু অনামিকার প্রতি ডিফারেন্ট ফিলিংস। কিন্তু মেয়েটা আমাকে বুঝলো না। পিক ভাইরাল করার ভয় দেখাতাম, সেই ভয়ে আমার সাথে একটু একটু কথা বলতো, কিন্তু আগের মতো ভালো করে কথা বলেনি কখনো। ওর যে বিয়ে আমাকে জানায়নি পর্যন্ত। এখানে এসে ওকে দেখে চিনতে পারলাম। এরপর আবারও ব্ল্যাকমেল করলাম, ও বিয়ে ভেঙে দিল। অনিকার বোনের বিয়েতে আসতে চাইনি, না আসলে তো অনামিকার বিয়ে হয়ে যেত। এসে ভালো করেছে। আকাশ সব শুনলো। বউ বউ, সন্ধ্যা তার বউ বলে তার এই ফিলিংস কথাটা ভাবনায় আসতেই আকাশ কিছু হিসাব কষলো মনে হলো। আপাতত এই বিষয়ে চেপে রেখে রেগে বলে, তোর লজ্জা করে না অনামিকার বোনকে এভাবে ব্ল্যাকমেল করতে? ভালোবাসি ওকে। কথাটা শুনে আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ায়। মেজাজ বিগড়ে যায়। এপাশ ওপাশ হাঁটলো কয়েক পা, অতঃপর থেমে বলে, এই ভালোবাসা শব্দটা আসলে কি বোঝা আমাকে। আমি এসবের ব্যাপারে জানি না, বাট অ্যাটলিস্ট এইটুকু বুঝি, কেউ মেয়েদের মধ্যে ডুবে থেকে কাউকে ভালোবাসতে পারে না। একটু থেমে আবারও আকাশ বলে, চুপচাপ অনামিকার সব পিক ডিলিট করবি। অরুণ চোখ বুজে মৃদু স্বরে বলে, ওর বিয়ে অন্য কারোর সাথে হবে না, ফিউচারে ওই আমার বউ হবে, তাই এসব ডিলিট করার প্রয়োজন নেই। এত মার খেয়েও তোর শিক্ষা হয়নি? অরুণ আকাশের দিকে তাকিয়ে রেগে বলে, না হয়নি, আর আমি বিয়ে করতে চাই, আর তুই তো তোর বউকে ডিভোর্স দিবি। আমার ব্যথা কেমনে বুঝবি? আকাশ দাঁত কিরমির করে বলে, হ্যাঁ, আমি আমার বউকে না ছুঁয়ে ডিভোর্স দেব। তোর মতো খেয়ে ছেড়ে দেব নাকি?
এ পর্যায়ে অরুণ চুপ হয়ে গেল। আকাশ উল্টো ঘুরে আবারও অরুণের দিকে তাকাতে গিয়েও তাকালো না। সন্ধ্যাকে দেখে অবাক হয়। অরুণের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে সন্ধ্যার কথা ভুলেই গিয়েছিল। সন্ধ্যা চুপচাপ অরুণ আর আকাশের কথা শুনছিল। অরুণের কথায় যতটা অবাক হয়েছিল, আকাশের লাস্ট কথায় তার চেয়েও কয়েকশো গুণ অবাক হয়ে চেয়ে আছে। আকাশ কিছু বলতে গিয়েও থেমে গেল। সন্ধ্যার পায়ের দিকে নজর করলে দেখলো পায়ে ব্যান্ডেজ করেছে, কিন্তু মনে হচ্ছে এক্ষুনি খুলে যাবে। আকাশ এগিয়ে গিয়ে ডান পা বেডের উপর রেখে সামান্য ঝুঁকে সন্ধ্যার পা টেনে নিয়ে রেগে বলে, কিছুই তো পারো না, পারোটা কি তাহলে? বলতে বলতে সন্ধ্যার পায়ের আলগা হয়ে থাকা ব্যান্ডেজ ভালোভাবে লাগিয়ে দেয়। সন্ধ্যা চুপচাপ আকাশের দিকে চেয়ে আছে। আকাশ তার কাজ করে সোজা হয়ে দাঁড়ায়। সন্ধ্যার বিস্ময়ে মুখ পানে চেয়ে আকাশ ভ্রু কুচকালো। বউ শব্দটা মাথায় বাজলো, যেটাতে আকাশের বিরক্তির মাত্রা বাড়লো। সন্ধ্যার দিকে চেয়ে শক্ত করে বলে, প্রিপেয়ার ফর ডিভোর্স পেপার। কথাটা কি ছিল কে জানে। সন্ধ্যা সারা শরীর কেঁপে উঠল। আকাশ কথাটা বলে ঘর থেকে বেরোনোর জন্য দরজা খুলে তখনই অনামিকা দুবধাপ পা ফেলে এগিয়ে আসে। দরজা খোলা পেয়ে হুড়মুড় করে ঘরের ভিতর ঢুকে যায়। আকাশ দ্রুত কয়েক পা দূরে সরে দাঁড়ায়। অনামিকা অরুণের দিকে তেড়ে গিয়ে অরুণের ডান গালে কষিয়ে দুটো থাপ্পড় মারে। অরুণ সহ সকলে হতভম্ব হয়ে চেয়ে আছে। অনামিকা দুহাতে অরুণের শার্টের কলার ধরে কান্না মাখা গলায় বলে, খুশি হয়েছিস তুই আমার জীবন জাহান্নাম বানিয়ে? বল, খুশি হয়েছিস? চরিত্রহীন লম্পট, কথা বলছিস না কেন? অরুণের চোখে মুখে অসহায়ত্ব। অনামিকার ফর্সা গাল দুটো টকটকে লাল। অরুণ ঢোক গিলে বলে, তোমাকে কে মেরেছে? আনিকা দ্রুত এগিয়ে এসে অনামিকাকে টেনে সরিয়ে আনে। অরুণের দিকে ভস্য করে দেওয়া চোখে চেয়ে রাগান্বিত স্বরে বলে, এ আমার বোনের জন্য দরদ দেখায় কেন? আকাশ, ওকে নিয়ে যায় এখান থেকে। অরুণ এগিয়ে এসে বলতে চায় কিছু। আকাশ দ্রুত অরুণকে টেনে ঘরের বাইরে নিয়ে যেতে থাকে। অরুণ আকাশকে বাধা দিল না। অনামিকার কান্নারত মুখ পানে দৃষ্টি রেখে এগিয়ে যায়, ভারী গলায় বলে, অনামিকা, আমি তোমাকে বিয়ে করতে চাই, প্লিজ রাজি হয়ে যাও। অনামিকা তেড়ে যেতে নিলে আনিকা তার বোনকে টেনে ধরে। অনামিকা চিৎকার করে বলে, আমি বিষ খেয়ে মরে যাব, তবু তোর মতো চরিত্রহীনকে বিয়ে করব না। অরুণের মুখে অসহায়ত্বের ছাপ ফুটে ওঠে। আকাশ অরুণের কলার ধরে টেনে বের করে নিয়ে যায়। অনামিকা কান্নায় ভেঙে পড়ে। আনিকা দরজা ভিজিয়ে দিয়ে অনামিকা তার বেডে বসায়। বরযাত্রীরা চলে গিয়েছে। আনিকার বাবা মা ঘরের দরজা আটকে বসে আছেন। মান সম্মান হারিয়ে সকলে যেন দিশেহারা। ঘণ্টাখানেক আগে অনামিকাকে পাগলের মতো কাঁদতে দেখে আনিকা ঘাবড়ে গিয়েছিল। প্রথমে ভেবেছিল বিয়ে হয়ে যাচ্ছে বলে হয়তো কাঁদছে, কিন্তু এভাবে কে কাঁদে? আনিকা কিছু জিজ্ঞেস করার আগে অনামিকা কাঁদতে কাঁদতে বলে সে বরকে তার রিলেশনের কথা বলে বিয়ে ভেঙে দিয়েছে। আনিকা অবাক হয়। অনামিকার রিলেশন ছিল। অনামিকা কাঁদতে কাঁদতে শুরু থেকে তার বোনের কাছে সব বলে। অরুণের সাথে তার ফেসবুকে পরিচয় হয় গত 1 বছর আগে। সে জানতো না অরুণ আনিকার ফ্রেন্ড। একদম বিদেশি মানুষের মুখে খাঁটি বাংলা ভাষা শুনে অনামিকার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। অরুণের ব্যাপারে টুকটাক জানে। কথা বলতে বলতে একসময় তাদের মাঝে একটা রিলেশন হয়। এরপর অরুণের চাওয়া বেড়ে যায়। অনামিকার কাছে আবদার করে তার উইদাউট ড্রেসে পিক লাগবে। অনামিকা বুঝতো অরুণের বিদেশি কালচারে এসব খুব নর্মাল, হয়তো রুম ডেট করাও খুব নর্মাল অরুণের কাছে, কিন্তু সে তো বাঙালি, সে সাথে সাথে সায় দিতে পারেনি। এরপর অনামিকা অরুণের সাথে প্রায় 2 দিন যোগাযোগ অফ রেখেছিল, কিন্তু অনামিকা থাকতে পারেনি। আবেগের বয়স ছিল। অরুণকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের নুট পিক অরুণকে সেন্ড করে। কয়েক মাস পর হঠাৎ জানতে পারে অরুণের মেয়েদের সাথে প্রচুর মেলামেশা। অনামিকা জিজ্ঞাসা করলে অরুণের সহজ উত্তর ছিল, তুমি রিয়েল, বাকিরা টাইম পাস। অনামিকার মাথায় যেন আকাশ ভেঙে পড়েছিল। সবকিছু এত দিশেহারা লাগছিল। এরপর অনামিকা যখন অরুণকে ছেড়ে দিতে চায় তখন শুরু হয় অরুণের ব্ল্যাকমেল। সব কথা শুনে আনিকা অনামিকার গালে দুটো থাপ্পড় বসিয়ে দেয়। কথাগুলো ভেবে আনিকা দীর্ঘশ্বাস ফেলল। অনামিকার মাথা তার কাঁধে রাখলো। ঝাপসা চোখ জোড়া বা হাতে মুছে নিল। মানুষটা অন্য কেউ হলে হয়তো এত খারাপ লাগতো না যতটা খারাপ লাগছে মানুষটা তার বন্ধু অরুণ হওয়ায়। সন্ধ্যা মলিন মুখে অনামিকার মুখ পানে চেয়ে রইল। ভীষণ খারাপ লাগছে তার। সে বেড থেকে নেমে আনিকার কাঁধে হাত রাখলে আনিকা সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা ইশারায় বোঝায়, আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হবে। এরপর অনামিকার দিকে আঙ্গুল তাক করে বোঝায়, আপুকে কিছু বলো না, ভুল থেকে মানুষ শেখে। সন্ধ্যার বোঝানোর ধরন খুব সুন্দর ছিল। আনিকা বুঝলো সন্ধ্যার ভাষা। মৃদু হেসে বলে, তুমি তো ভীষণ লক্ষ্মী মেয়ে সন্ধ্যা। তোমরা দুবোন আরো বেশি লক্ষ্মী আর মিষ্টি। সন্ধ্যার বাচ্চামি কথায় আনিকা একটু হাসলো। অনামিকা ঝাপসা চোখে সন্ধ্যার দিকে তাকায়, নাক টেনে বলে, এটা কে আপু? আনিকা মৃদু স্বরে বলে, আকাশের বউ সন্ধ্যা, ওর কথাই তোকে বলেছিলাম। অনামিকা সন্ধ্যার দিকে তাকালো। সন্ধ্যা মলিন মুখে তার দিকে চেয়ে আছে। এসব ঘটনা না হলে হয়তো সন্ধ্যাকে জড়িয়ে ধরত। সে জানে সন্ধ্যা কথা বলতে পারে না, কিন্তু এখন কিছু ভালো লাগলো না। আনিকা বলে, সন্ধ্যা, বাইরে তোমার জন্য আন্টি অপেক্ষা করছে। সন্ধ্যা ইশারায় বিদায় জানিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ আগে যে বাড়িতে বিয়ের আমেজে ঘেরা ছিল এখন তা নিস্তব্ধতায় ঘিরে গিয়েছে। সন্ধ্যা আশেপাশটা ঘুরে ঘুরে দেখে।
কিছু দূরে এগিয়ে গেলে আসমানি নওয়ান ও তার বোন সহ শিমুকে চোখে পড়ে। ভদ্রমহিলা সন্ধ্যাকে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে দেখে চিন্তিত ও কণ্ঠে বলে, সন্ধ্যা দুহাত দিয়ে বোঝায়। সন্ধ্যা মাথা নেড়ে বোঝায় তেমন কিছু না। এরপর তারা বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসে। আকাশ ড্রাইভিং সিটে, পাশের সিটে অরুণ, আর পিছনে বসেছে সন্ধ্যারা। চারজন। সন্ধ্যা একটু পরপর আকাশের দিকে তাকায়। তার মাথায় বারবার ঘুরছে আকাশের বলা ডিভোর্সের কথাটা। সন্ধ্যা গাড়ির সামনে আয়নায় দৃষ্টি দিলে আকাশের চোখ দুটো দেখতে পায়। সন্ধ্যা মলিন মুখে তাকিয়ে রইল। আকাশ মনোযোগ দিয়ে গাড়ি ড্রাইভ করছে। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে হঠাৎ আয়নার চোখ পড়লে সন্ধ্যার চোখে চোখাচোখি হয়। সন্ধ্যার সাথে সাথে চোখ নামিয়ে নেয়। আকাশের ভ্রুজোড়া কুঁচকে যায়। বাহাতে আয়না ডান দিকে অনেকটা ঘুরিয়ে দিল। সন্ধ্যার নজর এড়ায় না তা। মনটা বিষণ্ণতায় ছেয়ে যায়। আকাশের বলা কথাটা তার মনে প্রভাব ফেললেও নতুন লাগছে না, কারণ সে বিয়ের দিন থেকে শুনেছে তাকে ডিভোর্স দেওয়া হবে। তবুও মন খারাপ হয়ে যায়। আকাশ বাসার সামনে গাড়ি সাইড করে। সন্ধ্যা সহ সকলে গাড়ি থেকে নেমে যায়। আকাশও বেরিয়ে আসে। অরুণ ভেতরেই বসে থাকলো। সন্ধ্যা হাঁটতে হাঁটতে পিছু ফিরে আকাশের দিকে দুবার তাকালো। আকাশ উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা মাথা নিচু করে মলিন মুখে বাড়ির ভেতরে চলে যায়। ধরণীতে সন্ধ্যা নামবে নামবে ভাব। অরুণ গাড়ির ভেতর থেকে বেরিয়েছে। যদিও আকাশের মার খেয়ে বেচারার অবস্থা একটু খারাপ, তবে আগের চেয়ে ভালো লাগছে। ভার্সিটিতে থাকাকালীন আকাশের হাতে কত ছেলে মার খেয়েছে, অনেক রেকর্ড আছে। আকাশ কিছু দূর গিয়ে দোকান থেকে দুটো স্প্রিট কিনে আনে। এরপর গাড়ির সামনে বনেটের উপর পা ঝুলিয়ে বসে। একটা স্প্রিট বনেটের উপর রেখে আরেকটা বোতলের মুখ খুলে ছুঁড়ে ফেলে। এরপর ঢকঢক করে অর্ধেকটা স্প্রিট খেয়ে অরুণের দিকে চেয়ে বলে, তোর ফোন দে। অরুণ আকাশের কথা মতো ভদ্রভাবে ফোন দিয়ে দিল আকাশের হাতে। আকাশ কোনো কথা ছাড়াই অরুণের ফোন গায়ের জোরে ছুঁড়ে মারল। ফোনের অস্তিত্ব নেই। অরুণ হেসে বলে, লাভ নাই, আমার সংগ্রহে আছে ওর সব পিক। আকাশ অরুণের কলার ধরে রেগে বলে, তুই একটা অমানুষ, ওর পিকগুলো ডিলিট কর। অরুণ, এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার। কথাটা বলে অরুণের কলার ছেড়ে দেয়। বোতল উপর করে আরেকবার স্প্রিট ঢালে মুখে। এরপর ভ্রু কুচকে বলে, শুনেছি ভালোবাসলে নাকি অপর মানুষের ক্ষতি করা যায় না। যদি এসব সিনেমেটিক ডায়লগে মানায়, রিয়েলিটিতে তোর মতোই সেম কেস হয়। এই যেমন তুই দিব্যি অনামিকার পিকগুলো ভাইরাল করার ধান্দায় আছিস। অরুণ হেসে বলে, ওসব সিনেমায় মানায় না, রিয়েলিটিতেও হয়। আকাশ অরুণের কথায় বিদ্রুপ হাসলো। এক ঢুকে বাকি স্প্রিটটুকু খেয়ে বোতল ছুঁড়ে ফেলে। চোখ ছোট ছোট করে বলে, তুই বলতে চাইছিস তুই অনামিকার পিক ভাইরাল করবি না? অরুণ মলিন গলায় বলে, কখনোই না, ওকে ধরে রাখার জন্য শুধু ভয় দেখাই। তুই কি পাগল? ও বলেছে ও বিষ খাবে, তবুও তোকে বিয়ে করবে না। চুপচাপ ওর পিকগুলো ডিলিট করে অনামিকা বোনকে রেহাই দে, নয়তো তোর অত্যাচারে ওই মেয়েটা সত্যি সত্যি বিষ খাবে। তখন খাটিয়ে ধরতে চলে আসিস। অরুণ ঢোক গেল। বুকটা কাঁপলো যেন। পকেট থেকে মেমোরি বের করে। আকাশ থাবা নেওয়ার মতো করে মেমোরি কার্ডটা অরুণের হাত থেকে নিয়ে মেমোরি ভেঙে ফেলে। অরুণ চোখ বড় বড় করে তাকায়। এখানেই তো সব ছিল। এবার কি অনামিকার বিয়ে হয়ে যাবে? কথাটা মনে আসতে অরুণের দম আটকে আসলো। অসহায় কণ্ঠে বলে, এটা কি করলি তুই? আকাশ বিরক্ত হয়ে বলে, এসব মেয়েদের থেকে দূরে সরে আয়, আমার সাথে আন্দোলনে যোগ দে। আকাশের কথা শুনে অরুণ অবাক হয়। আকাশ আরেকটা স্প্রিটের বোতল মুখ খুলে স্প্রিট খায় ঢকঢক করে। অরুণ বলে, মানে আন্টিকে মারবি নাকি? আকাশ বিরক্ত হয়ে বলে, লাতি খাবি, মাকে জানাবো না। তাছাড়া মনে হচ্ছে মেয়ে ঘটিত ব্যাপারে জড়িয়ে যাচ্ছিস, বিরক্ত লাগছে আমার। এদিকে আসলে মেয়ে ঘটিত ব্যাপারগুলো থেকে দূরে থাকা যায়। তাছাড়া রাজনীতি তো একেবারে ছেড়ে দেয়নি, একটু একটু কানেক্ট ছিলাম, আবার পুরোপুরি মন দিব। তুই মেয়েটাকে আসলে ডিভোর্স দিয়ে দিবি? অরুণ চুপ থাকলো। ভার্সিটি লাইফে আকাশ রাজনীতির সাথে বেশ ভালোই যুক্ত ছিল। আসমানি নওয়ান নিয়ম করে অশান্তি করতো এসব নিয়ে। আকাশের সাথে রাগ করে না খেয়ে থাকতো, কখনো কখনো কাঁদতো। ছেলেকে তিনি কিছুতে এই পথে পা বাড়াতে দিবেন না। আকাশ মায়ের বাধ্যগত সন্তান, সাথে মাকে ভীষণ ভালোবাসে। কি আর করার, মায়ের জন্য তার শখকে দূরে ঠেলে ব্যবসায় মন দিল। এখন আবারও সে পুরনো ইচ্ছে জেগে উঠেছে। অরুণ মৃদুস্বরে বলে, তুই মেয়েটাকে আসলে ডিভোর্স দিয়ে দিবি? আকাশ দ্বিতীয় বোতলে সবটুকু স্প্রিট খেয়ে বোতল ছুঁড়ে ফেলে। পকেট থেকে ফোন বের করে কাউকে কল করে। রিসিভ হলে বলে, আঙ্কেল প্লিজ যত দ্রুত সম্ভব ডিভোর্স পেপারের ব্যবস্থা করে দিন। ওপাশ থেকে উত্তর শুনে আকাশ বোধহয় সন্তুষ্ট হলো। বলে, থ্যাংক ইউ আঙ্কেল। এরপর কল কেটে গাড়ির বনেটের উপর থেকে নেমে বাড়ির ভিতর যেতে যেতে বলে, তুই ঠিকই বলেছিলি, কাউকে বউ ভাবলে তার প্রতি আলাদা ফিলিংস কাজ করে। আই গেস সন্ধ্যাকে ডিভোর্স দিলে এই ফিলিংস থেকে মুক্তি পাবো। যত দ্রুত ডিভোর্স হবে ততই ভালো হবে আমার জন্য। সেদিনের পর 2 দিন পেরিয়েছে। আকাশ রাব্বিকে বলেছিল আনিকাকে নিয়ে তাদের বাড়ি আসতে, মূলত অরুণের সাথে ব্যাপারটা মিটমাট করাতে। কিন্তু আনিকা অরুণকে দেখে শুধু তেড়ে যাচ্ছে, কথাই বলতে দিচ্ছে না। আকাশ তখন থেকে আনিকাকে বোঝাতে চাইছে, কিন্তু সে শুনছে না। আকাশ না পেরে চিৎকার করে ডেকে ওঠে। অনামিকা, সকলের থমথমে মুখে তাকায় আকাশের দিকে। আকাশ রাগান্বিত স্বরে বলে, প্রবলেম কি তোর?
ওর কথা না শোন, আমার কথা শোন। চরিত্রহীন বন্ধুর হয়ে একটা সাফাই গাইবি না বলে দিলাম। আকাশ বিরক্ত হয়ে বলে, আরে আমি কখন চাপে গেলাম? বললাম তো মেমোরিটা ভেঙে ফেলেছি। তোকেও বিশ্বাস করি না আমি। ওর সাথে থেকে থেকে নিশ্চয়ই তোর চরিত্রেও দাগ পড়েছে, এজন্য ওর হয়ে সাফাই গাইছিস। আকাশ খেয়ে ফেলা দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। রাব্বি আনিকাকে টেনে সোফায় বসিয়ে বলে, আনিকা শান্ত হও, কি বলছো এসব? এই বের হ আমার বাড়ি থেকে, যা বের হ। আসমানি নওয়ান আকাশের চিৎকার শুনে ড্রয়িং রুমে এসেছিলেন। আকাশের কথা শুনে এগিয়ে এসে বলেন, আকাশ কি কইতাছো তুমি? তুই তো ডেকে আনলি, এখন বের করে দিতে চাইছিস কেন? আক্কেলে। কারণ এই বাড়িতে কোনো ডাইনির জায়গা নেই, যা বের হ। যাব না, 1 মাস থাকবো এখানে। কি করবি কর, যা। আকাশ কটমট দৃষ্টিতে তাকায় আনিকার দিকে। রাব্বি আর অরুণ হেসে ফেলল এদের কথা শুনে। যদিও অরুণের মুখ মলিন, কিন্তু তাদের 3 বন্ধুর কথা কাটাকাটি হলে অপর পাশের জোর না হেসে পারে না। আসমানি নওয়ান কপাল চাপড়ালেন এদের ভিত্তিহীন কথায়। রাত তখন 12টার কাছাকাছি। আনিকা রাব্বি তাদের বাড়িতেই আছে। আকাশ ছাদে দাঁড়িয়ে আনিকাকে কল করে। সাথে আয়। আনিকা বিরক্তি কণ্ঠে বলেই খট করে কল কেটে দেয়। আকাশ বিরক্ত হয়ে রাব্বির ফোনে কল করে। রাব্বি তোর বউকে নিয়ে ছাদে আসো, না আসতে চাইলে টেনে নিয়ে আসো, আর্জেন্ট। সাথে একটা পেনও আনবি। রাব্বি সম্মতি দিয়ে কল কেটে দেয়। মিনিট 10 পর রাব্বি আনিকাকে নিয়ে ছাদে এসে দেখলো আকাশ ছাদের কোণায় দাঁড়িয়ে আছে। আনিকা ধূপধাপ পা ফেলে এগিয়ে এসে বলে, আকাশ রাব্বির দিকে চেয়ে বলে, এই ডাইনিকে ডিভোর্স দাও না কেন? বউ মানেই প্যারা। কোন দুঃখে বিয়ে করলে একে? এতই না করলাম তাও শুনলি না তুই। আকাশের কথায় রাব্বি একটু হাসলো। আনিকা কোমরে 2 হাত রেখে দাঁত কটমট করে বলে, নিজের বউকে ডিভোর্স দেবে বলে আরেকজনকেও কান পাড়া দিতে লজ্জা করে না তোর? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলে, সন্ধ্যাকে কেমন লাগে তোর? লভি টাইপ, সেই মেয়েদের মতো, তাই না? আনিকা একটু চুপ থেকে বোঝানোর স্বরে বলে, তুই দুজনের জন্য সবাইকে এক কাতারে ফেলিস কেন বুঝলাম না। আমি, শিমু, তোর মা, খালা, আমরা কি সেরকম? তাহলে তুই সন্ধ্যা মেয়েটাকে এসব ব্লেম দিস কেন? কোন লজিকে? আকাশ ছাদের রেলিং এর উপর এক লাফে উঠে বসলো। এরপর বলে, ফার্স্ট দিন হুট করে রেগে গিয়ে বলে ফেলেছি, এরপর আর খারাপ মেয়ে লাগেনি। আমার মা দর্দি মানুষ, সেসব থাক। রেলিং এর উপর থেকে নেমে রাব্বির দিকে এগিয়ে গিয়ে বলে, পেনে নিছো? এটাকে ডিভোর্স দিয়ে দিলে? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, দিয়ে দিলাম। বিয়েটা আমার সাথে ঠিক যায় না। মেয়েদের পেছনে টাইম পাস করার মতো ফালতু কাজ করাচ্ছে সমাজসেবা করেই ভালো। আনিকা কি বলবে বুঝলো না। সে ভেবেছিল আকাশ মুখে বললেও ছেড়ে দিবে না, বিয়েটা তো হয়ে গিয়েছে। কিন্তু তার আকাশকে আগেই বোঝা উচিত ছিল। ভাবলো আকাশের মায়ের সাথে এটা নিয়ে কথা বলবে। দীর্ঘশ্বাস ফেলে ছাদ থেকে নিচে নামতে এগিয়ে যায়। আকাশ রাব্বির দিকে চেয়ে বলে, রাব্বি তোমার ভোট লাগবে। ব্যবসায় কোনো কাজ থাকলে আগামীকাল শুক্রবার ছুটি রাখো। রাব্বি হেসে বলে, অবশ্যই। আনিকা আকাশ আর রাব্বির কথা শুনে দ্রুত এগিয়ে এসে বলে, তুই আবার রাজনীতিতে ঝুঁকছিস আকাশ? আমি এক্ষুনি আন্টিকে কি বলছি। আকাশ দ্রুত আনিকার দিকে চেয়ে রেগে বলে, মাকে বলে তোর খবর আছে, তুই তোর সংসারে গিয়ে কুটনামি কর, আমাকে আমার সংসার করতে দে। আনিকা অবাক হয়ে বলে, তুই তো সন্ধ্যাকে ডিভোর্স দিলি, সংসার করবি কার সাথে? আকাশ ভাবলেশীন ভাবে বলে, আরে রাজনীতি তো আমার সংসার, তোরা মেয়েরা এর মর্ম কি বুঝবি? আমাকে সমাজসেবা করতে দে। আনিকা হেয়ালি করে বলে, ওরে আমার সমাজসেবক রে, সেই তো দিন শেষে চৌকির তলায় তেলের খনি পাওয়া যাবে। রাজনীতিবিদরা সমাজসেবক হয় না, ওরা সমাজ শোষক হয়। আকাশ দাঁত কিরমির করে বলে, রাব্বি একে নিয়ে যাও, নয়তো সব থেকে ধাক্কা মেরে ফেলে দেবো কিন্তু, বলে দিলাম। আনিকা আকাশের হাত থেকে কাগজ টান মেরে নিয়ে দৌড় দেয়। আকাশ হতভম্ব হয়ে যায়। আনিকার পিছে কয়েক পা দৌড়ে গিয়ে থেমে যায়। রাব্বি কাছে এসে বলে, রাব্বি পেপারটা নিয়ে আমাকে দিও, ওটা ছিঁড়ে ফেললে পরে একটা চুলো আমি রাখবো না। রাব্বি হেসে বলে, তোমাদের 3 বন্ধুর চক্করের মাঝে মাঝে আমাকে পাগলই লাগে। আকাশ কিছু বলল না। তার চোখে মুখে বিরক্তি। কত কষ্ট করে এত দ্রুত ডিভোর্স পেপার সংগ্রহ করেছিল, আর এই শালা রাব্বির বউ এসে বাম হাত ঢুকিয়ে দিল। পরদিন আকাশ আর অরুণ পাশাপাশি দাঁড়িয়ে। আকাশের পরনে সিম্পল সাদা পাঞ্জাবি, সাথে সাদা গ্যাবার্ডিন প্যান্ট, 2 হাতের পাঞ্জাবির হাতা কোনই পর্যন্ত গোটানো, ডান হাতে সিলভার কালার চেনের ঘড়ি। পকেট থেকে রুমাল বের করে ঘাম মুছলো। আকাশ মূলত এসেছে পার্টি অফিসের পরিচিত কিছু মুখদের সাথে দেখা করতে। ঢাকা ভার্সিটির কিছু জুনিয়ররা অরুণ আর আকাশকে একটু পর পর কেউ না কেউ সালাম দেয়। অরুণ বিরক্ত হয়ে বলে, বাড়ি গেলাম আমি, তুই এখন রাস্তায় রাস্তায় ঘুরবি। আকাশ বিরক্ত হয়ে বলে, তুইও ঘর, মেয়েদের ভূত নেমে যাবে মাথা থেকে। তাছাড়া আমি সভাপতি হয়ে গেলে আর কষ্ট নেই, ডিস্টার্ব করিস না আমার কাজে। সামনে সাধারণ সম্পাদক সহ আরো কিছু সদস্যদের গাড়ি থেকে নামতে দেখে আকাশ এগিয়ে যায়। তারা আকাশকে চিনতে পেরে আকাশের সাথে হাত মেলায়। মৃদু হেসে বলে, তোমার বাবার সাথে কথা হয়েছে আমার, ভিতরে এসো। আকাশ ছোট করে বলে, জি আঙ্কেল চলুন। মন দিয়ে কাজ করো,
খুব তাড়াতাড়ি সফল হবে। এছাড়া অনেক কথা বলতে থাকে। আকাশ মাথা নিচু করে তার বাবার বয়সী লোকের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে থাকে। আকাশ গাড়ি দাঁড় করিয়ে ছায়া দাঁড়িয়ে আছে। অরুণ বিরক্ত হয়ে বলে, তুই কি বাড়ি যাবি? সন্ধ্যা হতে চললো, সেই সকালে বেরিয়েছি। আকাশ তাকায় অরুণের দিকে। ছোটখাটো এক আন্দোলন করে ফেলেছে সে। এতদিন পরে সে রোদে রোদে ঘুরে মাথা এমনি গরম হয়ে গেছে। তার মধ্যে এই আরেকটা বিরক্তি কণ্ঠে বলে, মেয়েদের মতো এত প্যান প্যান না করলে হয় না? কথাটা বলে আকাশ আধা খাওয়া সিগারেটটা ছুঁড়ে ফেললো। শূন্যে ধোয়া ছুঁড়ে গাড়ির দিকে যেতে যেতে বলে, সভাপতি হওয়ার পর তোকে একটা বিয়ে দেবো, চিন্তা করিস না। অরুণ চকচকে চোখে চেয়ে বলে। সত্যি? আকাশ গাড়ির দরজা খুলে ভেতরে পা রাখে। গাড়ির দরজায় ডান হাত রেখে ভ্রুজোড়া কুচকে বলে, আরে অনামিকাকে নয়, তুই মেয়ে বা ছেলে, তোর জন্য থাকবে ছেলে বাজ মেয়ে। ওকে? কথাটা বলে গাড়িতে উঠে বসে অরুণ অসহায় মুখ করে আকাশের পাশের সিটে উঠে বসলে আকাশ গাড়ি স্টার্ট দেয়। আকাশের কিছু একটা মনে পড়তে হঠাৎ গাড়ির স্পিড একদম হাই করে। অরুণ চোখ বড় বড় করে তাকায়। সে সিট বেল্ট লাগায়নি। একবার এদিকে ধাক্কা খায়, আরেকবার ওদিকে। কাঁদো কাঁদো মুখ করে বলে, আরে আস্তে চালা, মারবি নাকি? আকাশ সম্পূর্ণ মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে। গাড়ির গতি কমালো না, বরং আরও বাড়ানো গেলে বোধহয় বাড়াতো। 1 ঘন্টার পর 40 মিনিটে এসে আকাশ তার বাড়ির সামনে এসে পৌঁছেছে। হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হয়। অরুণও বের হয়। আকাশ বাড়ি থেকে এক প্রকার দৌড় দেয়। পকেট থেকে গাড়ির চাবি বের করে অরুণের দিকে ছুড়ে দিয়ে বলে, গাড়ি গ্যারেজে রাখিস। অরুণ কিছু বলতে গিয়েও থেমে গেল। এর দিন এখন থেকে এভাবেই যাবে বোঝা শেষ। আকাশ তাদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে সমানে কলিং বেল চাপে, নিঃশ্বাস নেয় না। ঘাম ছুটছে তার। কিছুক্ষণের মাঝে বাড়ির এক কাজের লোক দরজা খুলে দিলে আকাশ বাড়ির ভিতর দৌড় দেয়। ভদ্রমহিলা অবাক হলো। আকাশ কোনো দিকে না থেকে সোজা ড্রয়িং রুমে যায়। যা ভাবছিল সেটাই। আসমানি নওয়ান, তার খালা শিমু, সন্ধ্যা সবাই বসে আছে। সামনে এলইডি টিভি চলছে, যেখানে খবরের চ্যানেল চলছে। একটার পর একটা নিউজ স্ক্রিনে ভেসে উঠছে। কি একটু রাস্তায় বের হলো, এখন এটা নিউজ দেখাবে। আর আসমানি নওয়ান দেখলে তো কেল্লাফতে। আকাশের দৃষ্টি তার মায়ের দিকে ছিল, শুধু বিড়বিড় করলো। সারি সর্বনাশ। সময় নষ্ট না করে হন্তদন্ত ড্রয়িং রুমের ভেতরে গিয়ে টেবিলের উপর থেকে রিমোটটা নিয়ে চ্যানেল চেঞ্জ করে একটা খেনার চ্যানেলে দিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেলে। আকাশের এমন কাণ্ডে সকলে অবাক হয়ে তাকায়। আকাশ ধপ করে সোফায় বসে পড়ে। রিমোটটা পাশে রেখে টিভির দিকে মনোযোগ দেয়। আসমানি নওয়ান একবার টিভির দিকে তাকায়, আরেকবার ছেলের দিকে। অবাক হয়ে বলে, চ্যানেল বদলাইলা কেন? আকাশ সোফায় গা এলিয়ে দিয়ে বলে, ইম্পর্টেন্ট খেলা হচ্ছে, ডিস্টার্ব করিস না মা। আসমানি নওয়ান আগের চেয়েও বিস্ময় চোখে তাকিয়ে বলে, তুমি খেলা দেহ কবে থেকে? আকাশ দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে বলে, আজকে থেকে। শিমু চোখ ছোট ছোট করে তাকায়। যেখানে খেলা হয় আকাশ সেখান থেকে উঠে যায়। আজ নাকি ইম্পর্টেন্ট খেলা দেখছে। সন্ধ্যা টিভি চ্যানেলে তাকালে দেখলো এটা অনেক আগের খেলা। তাদের বাড়িতে ছোট একটা টিভি ছিল। সৌম্য মাঝে মাঝে খেলা দেখতো। সন্ধ্যা একটু বুঝে এসব। সন্ধ্যা সন্দেহী চোখে আকাশের দিকে তাকায়। লোকটা মিথ্যা বলছে। সন্ধ্যা বোধহয় ধরতে পারলো। আকাশ সকলের এরকম জহুরির চোখ তার উপর নিবদ্ধ দেখে বিব্রত বোধ করে। কিছু একটা ভেবে বলে, মা বিরিয়ানি রান্না করে তো, আজ বিরিয়ানি খাবো। আসমানি নওয়ান এবার উঠে এসে আকাশের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলে, মস্করা করো আমার লগে? বিরিয়ানি খাও। মায়ের কথায় আকাশ থতমত খেয়ে তাকায়। টেনশনে ভুলভাল বলে ফেলেছে। বিরিয়ানি তো তার শত্রু। আসমানি নওয়ান জহুরি চোখে আকাশের দিকে চেয়ে আছে। আকাশ 2 আঙ্গুলের সাহায্যে কপাল ঘষে, এরপর গলা ছেড়ে বলে, প্রচণ্ড ক্ষুদা লেগেছে, টেনশনে ভুলভাল বলে ফেলেছি, আমাকে একটু সাদা পান্তা খেতে দাও প্লিজ। কথাটা বলে আকাশ অসহায় মুখ করে তাকালো। সে এখনো টেনশনে ভুলভাল বলছে। আকাশের কথা শেষ হতেই শিমু শব্দ করে হেসে ফেলল। সাথে সন্ধ্যাও ঠোঁট প্রসারিত করে হাসে। সাদা পান্তা নাম বোধহয় আজ প্রথম শুনল দুজন। শিমু হাসতে হাসতে বলে, আকাশ ভাইয়া, পান্তা যে সাদা হয় এটা তুমি না বলে জানতেই পারতাম না। আকাশ শিমুকে কিছু বলতে গিয়েও থেমে যায়। দৃষ্টি তার ডান দিকে সোফায় বসা হাস্যোজ্জ্বল সন্ধ্যার দিকে আটকে যায়। সন্ধ্যার গালে সৃষ্ট সেই টোল আকাশের চোখে মুখে একরাশ মুগ্ধতা এনে দেয়। আসমানি নওয়ান এগিয়ে এসে আকাশের কপালে হাত ছোঁয়ালে আকাশ সম্বিত ফিরে পায়। দ্রুত সন্ধ্যার থেকে দৃষ্টি সরিয়ে এনে তার মায়ের দিকে তাকায়। আসমানি নওয়ান চিন্তিত কণ্ঠে বলেন, তোমার কি জ্বর আইছে? জ্বর আইলে তুমি উল্টা পাল্টা বকো। আকাশ তার মায়ের হাত কপাল থেকে সরিয়ে দিয়ে বলে, উফ মা, আমি ঠিক আছি, প্রচণ্ড ক্ষুদায় এমন হচ্ছে আর কি, তুমি প্লিজ কিছু খাবারের ব্যবস্থা করো। আসমানি নওয়ান আর কিছু বললেন না। তাপমাত্রা স্বাভাবিক। ছেলের কথা মেনে নিলেন। হয়তো ক্ষুধার জন্যেই এসব বলছে, তবে অবাক হলেন একটুখানি। আকাশ সাধারণত এইভাবে তার কাছে কিছু খাওয়ার আবদার করে না। মা হিসেবে তিনি আজ অবাক হলেও খুশিও হয়েছেন। অতঃপর জিজ্ঞাসা করেন, কি খাইবা? আকাশ মৃদুস্বরে বলে, ভাত।
আসমানি নওয়ান আর কিছু বললেন না। আকাশের পছন্দের ডাল ভাত রাঁধতে চলে গেলেন। আকাশ মাছ মাংস যতটা রুচি করে খায় তার চেয়ে অনেক বেশি পছন্দ করে খায় ডাল ভাত। আসমানি নওয়ানের ভালো লাগে তার ছেলে খাওয়া দাওয়ার দিকে থেকে তার মতোই হয়েছে। বাঙালিদের সেই গ্রাম্য খাবারগুলো খুব পছন্দ করে আকাশ। তবে আকাশের বাবা উল্টো। আসমানি নওয়ানের সাথে আকাশের খালা ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেলে সন্ধ্যা নিজেও উঠে দাঁড়ায় যাওয়ার জন্যে, সাথে শিমু সঙ্গ দেয়। আকাশ আর চোখে একবার তাকালো, সন্ধ্যার দিকে বিড়বিড় করলো। কি ডেঞ্জারাস মেরে বাবা। ড্রয়িং রুম একদম ফাঁকা হয়ে গেলে আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে টিভি অফ করে রিমোট টেবিলের উপর রেখে দেয়। দৌড়াতে দৌড়াতে দু হাতের পাঞ্জাবির হাতা নেমে এসেছে। আকাশ ড্রয়িং রুম থেকে বেরিয়ে যেতে যেতে দু হাতের পাঞ্জাবির হাতা কনুয়ের উপর পর্যন্ত গুটিয়ে নেয়। চোখে মুখে কিছুটা বিরক্তি। এমন বলদের মতো দৌড়ে এখন নিজেকে দুটো থাপ্পড় দিতে ইচ্ছা করছে। ভাবলো এই বাড়িতে আর টিভি রাখা যাবে না। ডান হাত উঠিয়ে চাপদাড়ির তুলনায় সামান্য বড় দাড়ির ভাঁজে হাত বোলায়। সন্ধ্যার ঘর পাস করতে গিয়ে হঠাৎই চোখ পড়ে দরজা খোলা। সন্ধ্যা বেডের উপর বসে কিছু করছে। আকাশের কিছু মনে পড়ল। অতঃপর নিঃশব্দে সন্ধ্যার ঘরে প্রবেশ করে। সন্ধ্যা খুব সুন্দর করে মেহেদি দিয়ে দিতে পারে। শিমু এটা জানতে পারে মেহেদির কোণ আনতে গিয়েছে। সে সন্ধ্যার থেকে মেহেদি দিয়ে নিবে। সন্ধ্যা দুপা ভাঁজ করে বেডের উপর বসে আছে, বা হাতে পায়ের নখ খুঁড়ছে। আকাশ সন্ধ্যা থেকে একটু দূরে দাঁড়িয়েছে, দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে রেখেছে। প্রায় মিনিট দুই সন্ধ্যার করা অকাজ দেখল সে। এরপর গলা ঝাড়লে সন্ধ্যা দ্রুত মাথা উঁচু করে। আকাশকে দেখে অবাক হয়। আকাশ চোখ ছোট ছোট করে বলে, পায়ের নখ খেতেছ? যেভাবে হাত লেগেছো মনে তো হচ্ছে মুখ লাগাতে আর 2 সেকেন্ডও সময় দিবে না। সন্ধ্যা দ্রুত তার পায়ের নখ থেকে হাত সরিয়ে নেয়। আকাশ দেখলো দুহাত প্যান্টের পকেটে গুজে গম্ভীর স্বরে বলে, তোমাকে সালাম দিতে বলেছিলাম, মনে নেই? বেয়াদব মেয়ে কোথাকার। সন্ধ্যা ঢোক গিলল। আকাশ চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করে, যারা কালো জাদু করে তাদের সাথে তোমার কি কোনো কানেকশন আছে? আকাশের লাস্ট কথা শুনে সন্ধ্যার চোখে মুখে অঢেল বিস্ময় ভর করে। আকাশ উত্তরের অপেক্ষায় যেন। সন্ধ্যা শুকনো ঢোক গিলল। এত উদ্ভট কথা সেই জন্মে শোনেনি। যত উদ্ভট কথাই কয়েকদিনে আকাশের মুখে শুনেছে। আকাশ ডান পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করে সন্ধ্যার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও। সন্ধ্যা একবার আকাশের হাতে থাকা বক্সটির দিকে তাকায়, আরেকবার আকাশের দিকে তাকায়। আকাশ বিরক্ত হয়ে বক্সটি বেডের উপর রেখে বলে, আকাশ নেওয়ার কারো কাছে ঋণী হয়ে থাকে না, তোমার নুপুর ফিরিয়ে দিলাম আর কি। কথাটা বলে আকাশ আর এক সেকেন্ডও এখানে দাঁড়ালো না। দরজার কাছে গিয়ে আরেকবার পিছু ফিরে তাকায়। সন্ধ্যা চুপচাপ বক্সটির দিকে চেয়ে আছে। আকাশ বিরক্ত হলো। সন্ধ্যা বক্সটি খুলে দেখছে না বলে কিছু বলতে গিয়ে জিভ গুটিয়ে নিল। আকাশ ভাবে মেয়েটা কি আসলেই কালো জাদু জানে? মেয়েটার আশেপাশে আসলে তারা তো হাঁসফাঁস লাগে। এটা সে নিজেকেও বোঝাতে পারে না। চরম বিরক্তর সাথে মেজাজ খারাপ হয়। সিদ্ধান্ত নিল এই মেয়ের সাথে আর কোনো কথাই বলবে না, বলতে হবেও না। আপাতত সে প্রচুর ব্যস্ত থাকবে আর এসব ফালতু হাঁসফাঁস থেকেও মুক্তি পাবে। আকাশ এখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে তার ঘরে যাওয়ার জন্য পা বাড়ায়। যাওয়ার সময় বিরক্তি আর রাগে সন্ধ্যার ঘরের দরজা ডান হাতে উল্টো দিকে ধাক্কা দেয়। ফলস্বরূপ বেশ জোরে সোরে শব্দ হয়। সন্ধ্যা ঝাঁকি দিয়ে দরজার পানে তাকালে কাউকে দেখে না। কিসের শব্দ হলো বুঝলো না। আকাশে দিয়ে যাওয়া নুপুরের বক্স খুলে সন্ধ্যা ভেতরে একজোড়া নুপুর। নুপুরটি রূপার। সন্ধ্যা দেখে চিনতে পেরেছে। সে বুঝলো সেদিন তার পায়ের নুপুর পড়ে যাওয়ায় আকাশ তাকে এই নুপুর দিয়েছে। ডান হাতে নুপুর জোড়া উঁচু করে ধরলো। এরকম হাজারটা দিলেও তার ভাইয়ের দেওয়া ভালোবাসায় ঘেরা নুপুর কি আর পাবে সে? কথাটা ভাবতেই সন্ধ্যার ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবুও এই নুপুর জোড়া পেয়ে সন্ধ্যার মুখে একটুখানি হাসি ফুটলো, কারণ জানে না সে। শিমু সন্ধ্যার পাশে বসে বলে, হাসছো কেন ভাবি? শিমুকে দেখে সন্ধ্যা নিজেকে স্বাভাবিক করে। শিমু সন্ধ্যার হাতে খেয়াল করতে সন্ধ্যার হাত থেকে নুপুর জোড়া নিয়ে অবাক হয়ে বলে, ওয়াও, নুপুরটা কি সুন্দর! কোথায় ফেলে? খালা মনে দিয়েছে? সন্ধ্যা মাথা নাড়িয়ে না বোঝায়। শিমু ভ্রু কুচকে তাকায়। আসার আগে আকাশকে এদিক থেকে যেতে দেখলো। তাহলে কি অতঃপর আগের চেয়েও বিস্ময় কণ্ঠে বলে, আকাশ ভাইয়া দিয়েছে? সন্ধ্যা বেড থেকে শিমুর ফোন নিয়ে তার নুপুর পড়ে যাওয়ার কাহিনী রেখে আকাশ কেন দিয়েছে সবই লিখে শিমুকে দেখায়। শিমু লেখাগুলো পড়ে বলে, ও, এবার বুঝলাম। সে যাক, নুপুর জোড়া মারাত্মক সুন্দর। তুমি আমার কাজিন বা ফ্রেন্ড হলে আমি এটা ডাকাতি করতাম। কথাটা বলে শিমু হেসে ফেললো। সন্ধ্যা হেসে ইশারায় বলে, তুমি চাইলে এটা নিতে পারো। শিমু হাসতে হাসতে বলে, পাগল নাকি? কেউ কিছু দিলে সেটা অন্যকে দিতে নেই। আমি তো ডাকাতি তখন করতাম যদি তারা নিজের টাকায় কিনতো, বুঝেছো? সন্ধ্যা মৃদু হেসে মাথা নাড়ায়। এরপর মেহেদির কোণ নিয়ে শিমুকে মেহেদি পরিয়ে দিতে শুরু করে। হাতের যত কাজ আছে সন্ধ্যার মোটামুটি সব হাতের কাজ খুব নিখুঁত হয়। পরদিন ঘড়ির কাঁটায় জানান দেয় বিকেল 5টা। আকাশ তার অফিসে বসে মনোযোগ সহকারে কাজ করছে। আকাশের প্রিয় বায়ান আকাশকে সালাম দিলে আকাশ সালামের উত্তর নেয়। বায়ান মৃদুস্বরে বলে, স্যার, একটা কথা ছিল। আকাশ চেয়ারে হেলান দিয়ে ভ্রু কুচকে বলে, বলে ফেলো। বায়ান আমতা আমতা করে। আকাশ বিরক্ত হয়ে বলে, ওয়াশরুমটা ওদিকে, আগে পেট পরিষ্কার করে এসো, যাও।
বায়ান থতমত খেয়ে তাকায়, মাথায় নাড়িয়ে বলে। স্যার আমার বাথরুম যাবেনি। আকাশ সাথে সাথে প্রশ্ন করে। তাহলে কি চেপেছো? কোষ্ঠকাঠিন্য রোগীদের মতো উ আ করতেছো কেন? হ্যাঁ, বায়ান অসহায় চোখে তাকালো, অতঃপর ঢোক গিলে বলে। স্যার আমার একজন হেল্পার হলে ভালো হয়। আকাশ ছোট ছোট চোখ করে তাকালো। পিয়ের হেল্পার লাগে জানতো না। বায়ান মৃদুস্বরে বলে। সে থাকলে আমার অনেক উপকার হতো। বাসায় অসুস্থ মা থাকেন, মেয়েটি আমার পরিচিত। আকাশ বেশ কিছুক্ষণ বায়ানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে। ওকে। এরপর তার কাজে ব্যস্ত হয়। বায়ান খুশি হয়। অফিস রুম থেকে বেরিয়ে সকালের ফোনে একটা মেসেজ দেয়, কনফার্ম হয়ে গেছে, এবার তুমি দ্রুত শহরে চলে এসো। বিকেলে রোদে পড়ে যাওয়ার পর সকাল আর নীরা দুই বান্ধবী গ্রামের মাঠে বসে আছে। তুই জানতি না আকাশ নোয়ান সন্ধ্যার স্বামী? নীরার কথায় সকাল রেগে বলে। আমি কিভাবে জানবো? আমি ভেবেছিলাম ওর এক বুড়োর সাথে বিয়ে হয়েছে। এত সুন্দর ছেলের সাথে বিয়ে হয়েছে জানলে ওই সন্ধ্যাকে গর্তে ঢুকিয়ে রাখতাম। সকালের কথা নীরার ভালো লাগে না। সৎ বোন হোক, বোন তো সন্ধ্যাকে দেখতেই পারে না মেয়েটা। নীরা বলে, মেয়েটা তোদের বাড়িতে অনেক কষ্ট করেছে, ওখানে গিয়ে ভালো থাকলেই ভালো। তোর বাপ মা ওকে দেখতে না পারলেও বিয়েটা ভালো জায়গায় দিয়েছে, মেয়েটা অনেক ভালো। কথাটুকু বলতেই সকাল নীরার গালে থাপ্পড় মেরে দেয়। নীরা গালে হাত দিয়ে অবাক হয়ে তাকায়। সকাল চোখ পাকিয়ে বলে, আমার বান্ধবী হয়ে ওর সাফাই গাছ কেন? ঘুরতে নিয়ে গেলাম আমি, আর ভালো হয়ে গেল ও। ছোট থেকে সব সময় ওর প্রশংসা শুনতে শুনতে কান পচে গেল। ওর অত্যাচারে বাইরে বেরোতে পারি না। নীরা বসা থেকে দাঁড়িয়ে যায়, রেগে বলে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।